প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদ মিছিলে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, জল কামান ব্যবহার, আটক 2। হাইকোর্টের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদেরকে আমরা নিবৃত্ত করছি, সকাল থেকে নিবৃত্ত করছি। ভাস্কর্য সরানো নিয়ে একই সুরে কথা বলল আওয়ামী লীগ ও বিএনপি। এটা অপসারণের ক্ষমতা সরকারের কোনো এখতিয়ারে নেই, এটা সুপ্রিম কোর্টের বিষয়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। মাননীয় প্রধান বিচারপতি এই ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত তিনি নিজে নিয়েছেন, তিনি সরকারের নির্দেশে এটা করেন নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পণ্যমূল্য নির্ধারণ করে দিলেও রমজান সামনে রেখে ইচ্ছেমতো দাম আদায় হচ্ছে, অভিযোগ ক্রেতাদের। বিষ ও ভেজালমুক্ত খাদ্যের দাবিতে রাজধানীতে মানববন্ধন। রমজান শুরুর আগেই তীব্র যানজটের কবলে রাজধানী। ঈদবাজারে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা, অনেক সড়কে সংস্কার কাজ চলায় বেড়েছে দুর্ভোগ। সাভারে বাস চাপায় প্রাণ গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, পরিবারের শোক। তিস্তার পানি নিয়ে নতুন ষড়যন্ত্র মমতার, আলোচনায় সমাধান না হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ জাতীয় নদী রক্ষা কমিশনের। এবং সপ্তাহব্যাপী প্রচণ্ড দাবদাহের পর দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে বের করা বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে জল কামান ব্যবহার ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে পুলিশ। এছাড়া আহত বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে মিছিল ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। পুলিশি বাধার মুখেও চলে প্রতিবাদ। বিক্ষোভকারীরা আবারও বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে দোয়েল চত্বর ও এর আশপাশের এলাকায়। আহত হন বেশ কয়েকজন পথচারী। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়। সরকার মৌলবাদীদের সঙ্গে আপোষ করছে অভিযোগ করে শিগগিরই ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি জানান বিক্ষোভকারীরা। টার্গেট করে করে টিয়ারশেল নিক্ষেপ করা, রাবার বুলেট নিক্ষেপ করা, এটা কমপ্লিটলি এক ধরনের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। আমাদের ভাস্কর্য স্বাধীন বাংলাদেশে মাথা উঁচু করে থাকবে। আমরা সেই ভাস্কর্য একই স্থানে পুনর্নির্মাণের, পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। সুপ্রিম কোর্টের নিরাপত্তার জন্যই বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাইকোর্ট বাংলাদেশের একটা কেপিআই, এখানে এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এখানে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ, কেউ হাইকোর্টে সভা সমাবেশ করতে পারে না। তো এই হাইকোর্টের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদেরকে আমরা নিবৃত্ত করছি, সকাল থেকে নিবৃত্ত করছি যে হাইকোর্টে আসা যাবে না, দূর থেকে যেটা করেন তারা আমাদের মধ্যে সরিয়ে। ভাস্কর্য সরানোর প্রতিবাদে শনিবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী ছাত্র সংগঠনগুলো। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় সংবাদকে টেলিফোনে জানিয়েছেন, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তে সরানো হয়েছে ভাস্কর্য। এর আগে সবার মতামত নেওয়া হয় বলেও জানান তিনি। বারের এক্স প্রেসিডেন্ট, এক্স সেক্রেটারি, প্রেসিডেন্ট সেক্রেটারি এদেরকে ডেকেছিলেন। ডেকে
জিজ্ঞেস করেছিলেন যে এটার ব্যাপারে কি করা যায়, তো সবাই বলেছে যে না সরিয়ে দেওয়াই ভালো। তারপর বিকালে এটাকে ফুল কোর্টে নিয়ে গেছেন, ফুল কোর্টও বলেছে, আমি যা শুনেছি ফুল কোর্টও সিদ্ধান্ত দিয়েছে সরানোর পক্ষে। দর্শক, সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানো এবং ছাত্র জনতার মিছিলে হামলার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল করছে বিভিন্ন সংগঠন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিছুক্ষণ আগে আসলে মশাল মিছিলটি শুরু হয়েছে, যদিও এখানে গণজাগরণ মঞ্চের আহ্বানে মিছিলটি শুরু হয়, কিন্তু আমরা কিছুক্ষণ আগে শাহবাগে যেসব ছাত্র, শিক্ষক এবং সাংস্কৃতিক কর্মীদের যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলো যারা সমাবেশে অংশ নিয়েছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে অংশ নিয়েছেন এই মশাল মিছিলে, এবং তারা বারবারই কিন্তু একটি বিষয় আজকে বলেছেন, সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের সামনে যে ভাস্কর্যটি অপসারণ করা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি নারায়ণগঞ্জে যে শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে জেলে পাঠানো হয়েছে, তারা বলছেন যে জামিনযোগ্য একটি মামলার ক্ষেত্রে কেন আসলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো, এবং সেক্ষেত্রে যে তারা মনে করছেন যে অন্য কোনো প্রভাবশালীর কোনো হস্তক্ষেপ থাকতে পারে, সেই বিষয়গুলো আসলে আবারও পুনরায় তদন্ত করে দেখার কথা বলেছেন। একটি বিষয় কিন্তু তারা বলছেন যে গতকাল রাতে যে ভাস্কর্যটি অপসারণ করা হয়েছে সুপ্রিম কোর্টের সামনে থেকে, এবং সেটি আসলে রাতের অন্ধকারে কেন করা হয়েছে এটি যেমন তাদের একটি প্রশ্ন, পাশাপাশি ভাস্কর্যটি সরানো অনেকটা সাম্প্রদায়িক যে গোষ্ঠী তাদের সাথে আসলে কোনো ধরনের আপোষ কিনা সেটির প্রশ্নও কিন্তু আসলে সরকারের কাছ থেকে তারা আসলে জানতে চান। একটি বিষয় তারা জানিয়েছেন যে আসলে বাংলাদেশের স্বাধীনতা যে অসাম্প্রদায়িক চেতনা, সেই চেতনাটি যেন আসলে ভুলুণ্ঠিত কোনোভাবেই না হয়, আমরা যেন সাম্প্রদায়িক কোনো শক্তির সাথে, সাম্প্রদায়িক কোনো মতের সাথে আসলে নিজেরা আপোষ না করি, বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র যেন আপোষ না করে, সে বিষয়গুলো কিন্তু নজরে রাখার জন্য তারা বলেছেন। একই সঙ্গে তারা বলেছেন সরকার বা যারা আসলে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে রয়েছেন তারা আসলে সবসময় অন্যায়ের প্রতিবাদ করবেন, সেই বিষয়টি যেমন তারা বলেছেন। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি তারা যেন সব ধরনের স্বাধীনতার নিয়ে কাজ করতে পারে, সে বিষয়গুলোর দিকে দৃষ্টি আরোপ করার কথা বলেছেন। একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, আজ সকাল থেকে কিন্তু আপনারা দেখেছেন বেশ কয়েকজন যারা প্রতিবাদ জানিয়েছেন, বিশেষ করে ছাত্র, শিক্ষক, ছাত্রদের যেসব সংগঠন যে অপসারণ করার প্রেক্ষিতে তাদের মধ্যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা বলছেন যে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়, এবং এই মুহূর্তে কিন্তু তারা রাজু ভাস্কর্যের সামনে তারা আসলে এই মুহূর্তে মশাল মিছিল নিয়ে তারা অবস্থান করছেন, এবং এখানে তারা হচ্ছে প্রতিবাদ জানাচ্ছেন। একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, তারা বলছেন যে সুপ্রিম কোর্টের সামনে থেকে যে অপসারণ করা হয়েছে, সে অপসারণের বিষয়টা যেন না হয় যে সারা বাংলাদেশে যত ভাস্কর্য রয়েছে সে বিষয়ে আবার কোনো ধরনের কোনো মন্তব্য যদি দেওয়া হয়, সে বিষয়গুলোও কিন্তু তারা আমলে রাখার চেষ্টা করছেন, যে সরকার যেন আসলে এই বিষয়গুলোর সাথে কোনো ধরনের আপোষ না করেন। এই ছিল আসলে রাজু ভাস্কর্যের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। পারমিতা। দর্শক, রাজু ভাস্কর্যের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। তিনি শাহবাগে যে মশাল মিছিল চলছে বিভিন্ন দাবিতে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানো সহ আরো নানা দাবিতে সেখানে যে নানা সংগঠন মশাল মিছিল করছে তার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন। এদিকে সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আদালতের, এখানে হস্তক্ষেপ করার এখতিয়ার নেই সরকারের বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ পরিদর্শন শেষে একথা জানান তিনি। মন্ত্রী আরো বলেন, আসন্ন রমজান ও ঈদে মানুষের দুর্ভোগ কমাতে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এটা অপসারণের ক্ষমতা সরকারের কোনো এখতিয়ারে নেই, এটা সুপ্রিম কোর্টের বিষয়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। শেখ হাসিনা সরকারের নজিরবিহীন উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপি আজ হতাশ, এবং তারা আগামী নির্বাচনে জেতার ব্যাপারে তারা শঙ্কিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের চাপে নয়,
সবার সঙ্গে আলাপ আলোচনা করে ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের ১৫ ও ১৬ সংশোধনী বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী সহ সকলেই এমন একটা ভাব যেন এই জিনিসটা, এই ব্যাপারে একটা কি বলে ব্যবস্থা গ্রহণ করার তারা উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদের মাননীয় প্রধান বিচারপতি তিনি এই ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত তিনি নিজে নিয়েছেন। তিনি সরকারের নির্দেশে এটা করেন নাই। সমস্ত সিনিয়র আইনজীবী, যে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, ডক্টর কামাল হোসেন ছিলেন, আমিরুল ইসলাম সাহেব ছিলেন, সকলের সঙ্গে তিনি পরামর্শ করেছেন। সন্ধ্যার সময়ে আরো থাকছে। আবারও সুন্দরবনে আগুন, তীব্র দাবদাহ ছড়িয়ে পড়েছে বনের গভীরে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হলেও ইচ্ছে মতো দাম আদায় করছেন ব্যবসায়ীরা। এতে ভোগান্তি বেড়েছে ক্রেতাদের। এছাড়া রমজানে খাবারে ভেজাল মেশানোর আশঙ্কাও বাড়ছে। এক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়মিত তদারকির দাবি করলেও ভিন্ন চিত্র তুলে ধরছেন সাধারণ মানুষ। বিস্তারিত তাহিয়া রুবাইয়াত অপলার রিপোর্টে। মাংস আমরা 500 টাকা নিচে কিনতে পারি না, আর জিনিসপত্রের দাম প্রচুর বেশি। যে যা খুশি যেভাবে খুশি দাম হাঁকায়। এ যেন মগের মূল্য, যে যেভাবে পারছে সেভাবে আদায় করছে দাম। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মূল্য তালিকা নির্ধারণ করে দেয়া আছে, তবুও তোয়াক্কা করছে না ব্যবসায়ীরা। গরুর মাংস, তেল, ছোলা, চিনি ও বিভিন্ন মশলা সহ দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। ফলে রমজান আসার আগেই ভোগান্তি বেড়ে গেছে সাধারণ মানুষের। কোনো জায়গায় ঝুলানো দাম পাই নাই, দাম বাজার তুলনায় বেশি। মূল্য তালিকা আছে, দোকান করছি আমরা আধা ঘন্টা হয়েছে, তাহলে মূল্য তালিকা ওখানে রেট দিব, আজ তারিখ দেওয়ার পর মূল্য তালিকা টাঙাম। দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি করছেন তারা। রমজান শুরু হয়ে গেলে কিছু অসাধু ব্যবসায়ী, কিছু মজুদদার, এরা কি করে, মজুদ করে হঠাৎ করে এমনি দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। রমজান আসলে যাতে মূল্য সহনীয় পর্যায়ে থাকে, বিশেষভাবে আমরা মাংসের দামটি আমরা নির্ধারণ করে দেওয়া সিটি কর্পোরেশন কর্তৃক। প্রশ্ন আছে এসব খাদ্যের মান নিয়েও, তবে এক্ষেত্রে তদারকি অব্যাহত বলে দাবি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। দেশের আপামর জনসাধারণ যেন নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাবার পেতে পারে, সে বিষয়ে আমরা বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। পবিত্রতা ও সংযমের মাস রমজান, কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে ক্রেতাদের ভোগান্তি বাড়ান। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র মূল্য তালিকা প্রকাশ নয়, পাশাপাশি সঠিক তদারকির মাধ্যমে এ ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখার আহ্বান সাধারণ মানুষের। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। রমজান মাসে ইফতারি সহ সব খাদ্য বিষ ও ভেজালমুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন সহ বেশ কয়েকটি সংগঠন। সকালে রাজধানীর চক বাজারে শাহী মসজিদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান ব্যবসায়ীদের ইফতারির জন্য খাদ্য তৈরিতে একই তেল ব্যবহার না করে নতুন তেল ব্যবহারের অনুরোধ জানান। পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান ভেজাল খাদ্য রোধে আইন প্রয়োগকারী সংগঠনগুলোকে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রমজানে মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতারা রমজানে ভেজাল খাদ্য রোধে প্রশাসনকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। রমজান শুরুর আগেই যানজটের কবলে রাজধানী, তার উপর সামনে ঈদ বাজার। এ কারণে ভয়াবহ যানজটের আতঙ্কে রাজধানীবাসী। চলতি মৌসুমে অনেক রাস্তায় সংস্কার কাজ চলায় সীমাহীন দুর্ভোগের আশঙ্কাও করছেন পরিবহন বিশেষজ্ঞরা। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। ঢাকার রাস্তা আর যানজট যেন এক অবিচ্ছেদ্য যন্ত্রণার নাম। শহরের উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম, যেদিকে যে বাহনেই যান না কেন, মুক্তি নেই যানজটের কবল থেকে। রোজার মাসে এই দুর্ভোগ কোথায় গিয়ে ঠেকে তা ঢাকাবাসী মাত্রই জানেন। মালটা ছিল 2 কেজি আমার হাতে, বাসায় পৌঁছাইতে পারি নাই জ্যামের কারণে। তখন আমি মালটা কাটারও কোনো কিছু নাই গাড়িতে, দাঁত দিয়ে কামড়িয়ে তারপর রস খেয়ে আমি ইফতার করছি।
বিগত বছরগুলোর দিকে তাকালে দেখা যায় রমজান মাসে ঈদ কেন্দ্রিক কিছু তৎপরতা বেড়ে যায়। ঢাকা শহরে বাইরে রিক্সা যেমন ঢোকে, তেমনি বেড়ে যায় ফুটপাতের হকারও। সাথে যুক্ত হয় পথের ধারে ইফতার বাজার। যেহেতু একই টাইমে সমস্ত অফিসগুলি ছুটি হবে, তখন জ্যাম বাড়বে, তখন তো আরো কষ্ট হবে মানুষের। মিরপুর 1 থেকে আমি প্রেস ক্লাবে আসি, আমার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। সরকার এমন একটা ব্যবস্থা করতো যে জাদুর কাঠির মতন এই জ্যামগুলি চলে যেত। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে রাজধানীর রাস্তাগুলোতে কোথাও সংস্কার, আবার কোথাও মেগা প্রকল্পের কাজ চলছে, তাই দুর্ভোগ বাড়ার শঙ্কা আছে রমজান মাসে। রাস্তার আপনার যে আইন শৃঙ্খলা ব্যবসায়ী বাহিনী যারা আছে, তারা যদি ল এবং এনফোর্সটা ঠিকমতো অ্যাডজাস্ট করে, আশা করা যাচ্ছে আমরা যানজটটাকে কিছুটা সহনীয় রাখতে পারব। অবশ্য রাস্তার পরিস্থিতি সহনীয় রাখতে সাধ্যমতো কাজ করার আশ্বাস দিয়েছেন ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। শপিং সেন্টারগুলোতে কিন্তু ঈদের শেষের দিকে এসে, রোজা রমজানের শেষের দিকে এসে কিন্তু ভিড় একটু বেড়ে যায়। আশা করি আমরা সবকিছু সহনীয় মাত্রা রাখতে পারবো। রাস্তা বন্ধ করে পার্কিং না করার অনুরোধ করেছেন তিনি। সাধারণত রমজান মাসে সারাদিনই জ্যাম থাকে ঢাকার রাস্তায়, তবে সেই জ্যাম অসহনীয় মাত্রায় পৌঁছে বিকেলের দিকে। আসন্ন রমজানে নগরবাসীর চাওয়া, জ্যামের কারণে যেন ইফতারটা ছাড়তে না হয় রাস্তাতেই। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ। সাভারে বাস চাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সিএনবি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার প্রতিবাদে দুপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সাভার ও পাবনা থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোর 5:30টার দিকে নাজমুল ও আরাফাত রিকশায় করে সাভারের কলমা থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। পেছন থেকে একটি দ্রুতগামী বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মার্কেটিং বিভাগের ছাত্র নাজমুলের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আরেক ছাত্র আরাফাতকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ফ্র্যাকচার কারণে ইন্টারনাল ব্লিডিংটা অনেক বেশি, হয়তোবা কিডনি ইনজুরি, আলাদা ইন্টারনাল অর্গান ইনজুরি হয়েছে, যে ইনজুরির কারণে ওনার আর পালস বিপি গুলো আর উপরে উঠতেছে না। হাইওয়েতে গাড়ির দ্রুত গতি দুর্ঘটনার কারণ বলে অভিযোগ শিক্ষার্থীদের। এদিকে দুর্ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট ও প্রান্তিক গেট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে প্রায় 1 ঘন্টা বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অভিযুক্তদের আটকের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এমএইচ গেটের ক্রস করে ক্যাম্পাসের ডেইরি গেটের মাঝামাঝি জায়গায় এসে পিছন থেকে একটা বাস ধাক্কা দেয়। হাইওয়েতে যখন গাড়ি চালায় তখন হচ্ছে তার এত স্পিডে চালায়, আর ইউনিভার্সিটির পাশে থাকার কারণে আসলে এই জায়গার স্পিডের লিমিটটা কমানো না, যে কারণে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। এদিকে পাবনায় নাজমুলের বাড়িতে তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে থামছে না বাবা মায়ের কান্না। আদরের সন্তানকে হারানোর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। আমার সাথে কথা বললেন, আমার মেয়ের সাথে কথা বললেন, তোমরা আসো, খালি শুধু আসো, কিন্তু আমি তো আমার সওয়াল শেষ, পুরো দুর্ঘটনা শেষ। নিহত নাজমুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শেষ বর্ষের এবং আরাফাত মাইক্রোবায়োলজি বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সন্ধ্যার সময়ে আরো থাকছে। মিশরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বহনকারী বাসে অজ্ঞাত বন্দুকধারীর হামলা, নিহত 26, আহত অন্তত 27। সপ্তাহব্যাপী জ্যৈষ্ঠের তাপপ্রবাহের পর রাজধানীতে বয়ে গেল কালবৈশাখী। প্রায় সপ্তাহব্যাপী দাবদাহে অতিষ্ঠ রাজধানীতে তাতেই যেন স্বস্তির বার্তা। শুক্রবার সকাল থেকেই প্রায় দিনভর পূর্ণ কিরণে তাপ ছড়ায় সূর্য। তাই ছুটির দিনেও ব্যস্ত নগরবাসী, খেটে খাওয়া মানুষের ছিল একটু বৃষ্টির জন্য প্রতীক্ষা। বিকেল 4টা থেকে তীব্র ধূলিঝড়ের সঙ্গে শুরু হয় কালবৈশাখী। এদিকে সকালে এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হলেও তাপপ্রবাহের দাপট পুরোপুরি কমতে সময় লাগবে আরো কয়েকটা দিন। ছয় ঘন্টা পর সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট চেষ্টা চালিয়ে পূর্ব সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা 11টার দিকে চাঁদপাই রেঞ্জের নাংলির মাদ্রাছিলা এলাকায় আগুনের সূত্রপাত হয়। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার জানান, দাবদাহের কারণে আগুন বনের ভেতরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া আগুন যেন ছড়িয়ে পড়তে না পারে সে কারণে ঘটনাস্থলে চারপাশে ফায়ার লাইন কাটা হয়। এর আগে গত বছরের মার্চ থেকে এপ্রিল মাসে নাংলি ক্যাম্পের বিভিন্ন এলাকায় বনের ভেতরে 4 দফায় আগুন লাগে।
তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের কাছে বাংলাদেশের ন্যায্য হিস্সা বুঝে পাওয়ার দাবির মধ্যেই এবার নতুন সুরে কথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের মাথাভাঙ্গা নদী দিয়ে পশ্চিমবঙ্গে দূষণ ছড়ানোর অভিযোগ করেন তিনি। এছাড়া আরও 3টি নদী থেকে পর্যাপ্ত পানি না পাওয়া ও বাংলাদেশে আম রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত আমদানি শুল্ক চাপানো হয় বলেও ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন মমতা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। অভিন্ন নদী তিস্তার পানি বণ্টন নিয়ে বিগত কয়েক বছর ধরে ভারত বাংলাদেশের মধ্যে দর কষাকষি চললেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় এর কোনো কুল কিনারা হয়নি। 2015 সালের জুনে মমতার ঢাকা সফর সমস্যা সমাধানের আশা জাগানিয়া হয়ে দেখা দিলেও শুধু আশ্বাসের মধ্যেই শেষ হয় তা। গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত ভারত সফরের সময় সেদেশের গণমাধ্যমে তিস্তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের প্রতিক্রিয়ায় ক্ষোভ ছাড়তেও দেখা যায় মমতাকে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের 3টি নদীর পর্যাপ্ত পানি পাওয়া নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের কাছে উল্টো বায়না ধরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় আধা ঘন্টার বৈঠকের অধিকাংশ জুড়েই ছিল বাংলাদেশের বিরুদ্ধে মমতার বিভিন্ন নালিশ। কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া অভিন্ন মাথাভাঙ্গা নদীর মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে পানি দূষণের অভিযোগ করেন প্রধানমন্ত্রী মোদীর কাছে। পাশাপাশি দুদেশের আন্তঃসীমান্ত নদী আত্রাই, টাঙ্গন ও পুনর্ভবার পর্যাপ্ত পানি পাওয়ার দাবি জানান তিনি। বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে একথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আত্রাই নদীতে বাংলাদেশ সরকার ড্যাম দেয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এছাড়া বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করা কিছু নদীর পর্যাপ্ত পানি আমরা পাই না। তাদের একটি নদী থেকে আমরা পানি দূষণেরও শিকার হচ্ছি। এসব বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানানো হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গঙ্গায় ফারাক্কা বাঁধ প্রকল্পে প্রয়োজনীয় অর্থ না দেওয়ার অভিযোগ করেন মমতা। ফারাক্কা বাঁধ সংস্কার করা প্রয়োজন। নাব্যতা ফিরিয়ে আনতে গঙ্গায় নতুন করে খনন করা দরকার। এসব কাজে অর্থ বরাদ্দের কথা বলে আসলেও কেন্দ্রীয় সরকার তা দিচ্ছে না। আশা করি পশ্চিমবঙ্গের মেহনতি মানুষের কথা ভেবে মোদী সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। রেজাল্ট কি হুয়া? এদিনের বৈঠকে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বলে দাবি করলেও শুধু নদী ইস্যুতেই ক্ষান্ত থাকেননি মমতা। মালদা, মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে আম রপ্তানির ক্ষেত্রে দ্বিগুণ শুল্ক চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে আলোচনার মাধ্যমে তিস্তা পানি বণ্টন সমস্যার সমাধান না হলে আন্তর্জাতিক আদালতের আশ্রয় নেয়ার বিকল্প নেই বলে মনে করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম। দুপুরে রংপুরে আয়োজিত এক সেমিনার শেষে একথা বলেন তিনি। সেমিনারে বক্তারা বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেন। নরেন্দ্র মোদী এবার আমাদের প্রধানমন্ত্রীকে বলেছেন যে এই মেয়াদকালের আমলেই চুক্তি হবে। আমি এটা বিশ্বাস রাখতে চাই এবং এর ভিত্তিতে জনমত গঠন করতে চাই। মমতা ব্যানার্জি বলছেন যে সব কথা নাকের বদলে নরুন, চোখের জল দিয়ে যেমন নদী হয় না, তোষা দিয়েও তিস্তা হয় না। এই সব কথা অন্য কেউ গুরুত্ব দিলে আমরা গুরুত্ব দিতে চাই না। আমরা তিস্তা চুক্তির দ্রুত একটি সমাধান চাই। মমতা বন্দ্যোপাধ্যায় খুবই দুরভিসন্ধি নিয়ে এই কথা বলছেন। কারণ যদি কোনোভাবে ওই তোরসার পানি নিয়ে আসতে হয় তাহলে তোরসার পানি, দুধকুমোরের পানি, আমাদের নীলকুমোরের পানি আসবে, ধরলার পানি আসবে। এভাবে পানি নিতে গেলে পরে আমাদের অনেকগুলো অভিন্ন নদীর পানি কিন্তু এটাতে ঢুকে যাবে। নদীর পানি সরিয়ে নেওয়ার যে চক্রান্ত করছে, আরেকটি চক্রান্ত আমাদের মধ্যে ঠেলে দেওয়ার একটা জোর চেষ্টা আছে। আমরা আসলে কোনো অবস্থাতেই এটা হতে দিতে পারি না। তিস্তা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে গজলডোবা পর্যন্ত তিস্তার পানি ভারত কতটুকু সরিয়ে নিচ্ছে, তারাই সরিয়ে নিতে পারে কিনা, তাদের প্রাপ্য কতটুক, তাদের জনগণের পানি কতটুক দরকার, কৃষিতে কতটুক দরকার, পরিবহনে কতটুক দরকার, আর আমার কতটুক দরকার, এটা দুই পক্ষ বসে মিলমিশ করে সিদ্ধান্ত নিয়ে যদি আপনি পানি চুক্তি করেন তাহলে সেই পানি চুক্তি হবে সঠিক পানি চুক্তি। আমরা আশা করি যে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই যেমন ভাবে আমরা সমুদ্র জয় করেছি তেমনি ভাবে আমরা নদীকেও জয় করতে পারবো। আমি যেটা মনে করি যে এই দুই দেশের মধ্যে যে সম্পর্ক আছে সেটা সম্পর্কে এই আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে সমাধান হবে। আর আদালতের পথ তো সবসময় খোলা, যেমন ভাবে আমরা সমুদ্র বিজয় করেছি। যদি একান্ত আমরা সেই দিকে না যেতে পারি পারস্পরিক সমঝোতার মাধ্যমে, হয়তো সরকার সেই বিষয়টিও অবশ্যই হয়তো বিবেচনা করবেন। এই নদী কমিশন, জয়েন্ট রিভার কমিশনের সঙ্গে এই বিষয়টি আলোচনায় নিয়ে এসে এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে পদক্ষেপ গ্রহণ
দেশের বাইরের খবর। মিশরের মধ্যাঞ্চলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বহনকারী একটি বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও প্রায় ২৭ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার রাজধানী কায়রো থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে মিনিয়া প্রদেশে কপ্টিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। হামলার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার পর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে চলছে ব্রিফিং। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপনারা সবাই শরীর হবেন। হাতে নয় অসুবিধা হবে। অসুবিধা নেই, অসুবিধা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৪৩৮ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা করে দেখা যায় যে পদ্ম ২৯শে শাবান ১৪৩৮ হিজরি ১২ই জ্যৈষ্ঠ ১৪২৪ খ্রিস্টাব্দ ২৬শে মে ২০১৭ খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ কোথাও পাওয়া যায়নি। এমত অবস্থায় আগামীকাল ১৩ই জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ ২৭শে মে ২০১৭ খ্রিস্টাব্দ শনিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৪ই জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ ২৮শে মে ২০১৭ খ্রিস্টাব্দ রবিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে ইনশাল্লাহ। প্রেক্ষিতে আগামী ২২শে জুন ২০১৭ খ্রিস্টাব্দ ২৬শে রমজান ১৪৮৮ হিজরি বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে। দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এইমাত্র ব্রিফিং এ জানানো হলো যে দেশের কোথাও পবিত্র রমজান মাসে চাঁদ দেখা যায়নি। আগামী রোববার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ কোথাও পাওয়া যায়নি। দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। রোজা শুরু রোববার। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদ মিছিলে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, জল কামান ব্যবহার, আটক ২, প্রতিবাদে মশাল মিছিল। সাভারে বাস চাপায় প্রাণ গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, পরিবারের শোক। তিস্তার পানি নিয়ে নতুন ষড়যন্ত্র মমতার। আলোচনায় সমাধান না হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ জাতীয় নদী রক্ষা কমিশনের। এবং সপ্তাহব্যাপী প্রচণ্ড দাবদাহের পর দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।